ছাত্রলীগের আমরা গত 5ই আগস্টের পরে যেটা দেখেছি যে ছাত্রলীগের ভেতর থেকে শিবিরের কর্মীরা বের হয়ে এসছে এবং শিবিরের পদধারী। আমি খুব স্পেসিফিক্যালি সাদ্দামকে পেয়ে আমি জিজ্ঞেস করবো সবার পক্ষ থেকে, যেহেতু একাধিক প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নগুলো আলোকে এই বিষয়ে ছাত্রলীগ এই মুহূর্তে স্পেসিফিক্যালি কি ভাবছে এবং কিভাবে এই বিতর্কিত এখনো যারা হয়তো ভেতরে আছে কিনা এটা আইডেন্টিফাই করবে এবং কিভাবে ফিউচার স্টেপটা কি, আমি ভবিষ্যৎ পদক্ষেপটা জানতে চাচ্ছি। ভবিষ্যতের উদ্যোগের বিষয়গুলো একটি হচ্ছে যে স্ক্রিনিং প্রসেসটিকে আরো আধুনিক করা, আমাদের সাংস্কৃতিক আন্দোলনটিকে আরো জোরদার করা এবং শিক্ষার্থীদের যারা বিভ্রান্ত করার সুযোগটি যেন কমে আসে, যাতে করে অনুপ্রবেশের ঘটনা না ঘটে এবং এই বিভিন্ন ধরনের ছদ্মবেশ ধারণ করে যে তরুণ প্রজন্মকে বিপদগামী করা যায় এবং সেটির মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করা যায়। আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন কিন্তু স্বার্থ হাসিলটা করবেন আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে আপনি শক্তিশালী করবেন। আপনি গণতন্ত্রের কথা বলবেন আর অনির্বাচিতদের শাসন বাংলাদেশে আপনি প্রতিষ্ঠিত করবেন। আপনি নারীদেরকে সামনের দিকে ঠেলে দিবেন এবং নারীদেরকে সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতার জায়গায় নিয়ে যাবেন। আপনি ৭১কে ব্যবহার করবেন কিন্তু বাংলাদেশে আপনি ৪৭কে মহিমান্বিত করার চেষ্টা করবেন। এই যে অনুপ্রবেশ এবং ছদ্মবেশের রাজনীতি, এটি নিয়ে কিন্তু সচেতনতা ইতিমধ্যেই ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় বাংলাদেশের তরুণ প্রজন্মের সামনেই কিন্তু এসেছে এবং আজকে কিন্তু ছাত্রলীগকে শুধুমাত্র বলতে হচ্ছে না, মানুষই কিন্তু প্রশ্ন করছে যে এদের প্রকৃত উদ্দেশ্য কি এবং এটি আসলেই যে তারা মুখ এবং মুখোশের যে পার্থক্য সেটি কিন্তু ক্রমান্বয়ে আরো বেশি আসছে। এবং অনুপ্রবেশের ঘটনা আমরা তো দায় অস্বীকার করছি না, আমরা কিন্তু স্কিপ করার রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের সমস্যা থাকলে আমাদের সেটিকে অ্যাড্রেস করতে হবে এবং আমরা সেটি অ্যাড্রেস করবো। এবং আমরা কিন্তু এটিও বলছি, এটি কিন্তু ছাত্রলীগ শুধুমাত্র এই যে অনুপ্রবেশের রাজনীতি, ইনফিলট্রেশনের রাজনীতি শিকার না। আপনি দেখবেন যে সামনে ইতিমধ্যে অনেক ভয়ঙ্কর বাস্তবতা, অনেক ভয়ঙ্কর তথ্য আসছে এবং যত সময় যাবে আরো বেশি তথ্য আসবে। এবং জাতীয়তাবাদী ছাত্র দল, বামপন্থী ছাত্র সংগঠনগুলো, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লেবাসে দীর্ঘ সময় ধরে যারা থেকেছে তারাও কিন্তু এখনো কিন্তু তাদের যে অনুপ্রবেশের জায়গাটা এখনো কিন্তু সেটি রয়েছে। তো সেই জায়গা থেকে ভবিষ্যতে শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগকে নয়, ছাত্র দল, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট সব প্রত্যেকটা সামাজিক সাংস্কৃতিক সংগঠনকেও কিন্তু সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং সেই সচেতনতার সুযোগ একটি ওয়েক আপ কল আমি মনে করি যে ইতিমধ্যেই সবার সামনে এসেছে। এবং এটা তো শুধুমাত্র ছাত্রলীগের প্রয়োজন নয়, আমাদের সামাজিক ভারসাম্য রক্ষার স্বার্থে, এটা আমাদের একটা প্রতিযোগিতামূলক গণতন্ত্র রক্ষার স্বার্থে। এবং আপনি আপনার আদর্শ বিশ্বাস করেন, আপনি আপনার আদর্শের বিস্তৃতি ঘটানোর চেষ্টা করেন, এটি তো লুকানোর কিছু নেই, এটি তো রাজনীতি, তো প্রকাশ্য রাজনীতি, তো এটি তো গোপন কোনো বিষয় নেই, এটি তো আর গোপন কোনো সামাজিক সন্ধির কোনো বিষয় নেই। আমরা রাজনীতি করি তো প্রকাশ্যে মানুষের কর্মকাণ্ড পরিচালনা করেন এবং আমরা এই ভবিষ্যৎ কর্মপন্থা অবশ্যই আমরা সতর্ক থাকবো এবং একই সঙ্গে অন্তর্ঘাতমূলক কোনো ধরনের কর্মকাণ্ড, আজকে বাংলাদেশ ছাত্রলীগকে দখলদার সরকার নিষিদ্ধ করেছে, আমরা কিন্তু এই বেআইনি সরকারের এই বেআইনি নিষেধাজ্ঞা আমরা কেয়ার করি না এবং সেটির আলোকে আমরা কিন্তু প্রকাশ্যে কর্মকাণ্ডে চালাবো। আমরা ঘোষণা দিয়ে বলবো যে এই সরকার অবৈধ এবং দখলদার সরকারের পতন আমরা গণ আন্দোলনের মধ্য দিয়ে ঘটাবো। আমাদের নৈতিক ভিত্তিটি দুর্বল নয় যে আমাদের ছাত্র শিবিরের মতো আমাদের গোপন কোনো রাজনীতির আশ্রয় নিতে হবে, কারণ তারা জানে তাদের নৈতিক ভিত্তিটি দুর্বল, তারা জানে তারা ইতিহাস তাদের কখনোই ক্ষমা করবে না, তারা জানে প্রকৃত তথ্য যদি সামনে আসে বাংলাদেশের তরুণ প্রজন্মই তাদেরকে গ্রহণ করবে না। তরুণ প্রজন্ম হয়তো ছাত্রলীগকে অপছন্দও করতে পারে কিন্তু তরুণ প্রজন্মের কোনো কারণ নেই যে মৌলবাদীদের পক্ষে দাঁড়াবে। তো সে কারণে আমরা মনে করি যে ভবিষ্যতে তরুণ প্রজন্মই সিদ্ধান্তটি গ্রহণ করবে এবং তরুণ প্রজন্ম তাদের নিজেদের প্রয়োজন এটি মনে, আমি তরুণ প্রজন্ম নিয়ে কখনোই কোনো অবস্থাতেই হতাশ নই এবং এটি হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ মুক্তিযুদ্ধের একমাত্র স্টেক হোল্ডার ছাত্রলীগ, এটি আমি কোনো অবস্থাতেই মনে করি না। আমাদের প্রগতি, আমাদের আধুনিক সমাজ ব্যবস্থা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিগেসি, এটি তো ছাত্রলীগের বিষয় নয়, এটি আমাদের সার্বজনীন বিষয়, এটি বাংলাদেশের জনপদের বিষয়, বাংলাদেশের সামষ্টিকতার বিষয়, সার্বজনীনতার বিষয়। এবং আমরা বঙ্গবন্ধুর উপরে, মুক্তিযুদ্ধের উপরে দখলদারিত্ব নয়, বরং এই বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের উপরে আস্থা, বিশ্বাস, ভরসা বাংলাদেশের সকল প্রজন্মেরই রয়েছে এবং প্রজন্মই সেই কথাটি বলবে। এবং এই 15ই আগস্টে যখন এই দখলদার সরকার চাপিয়ে দিয়েছে, শোক প্রকাশ করা যাবে না, মানুষ তো শোক প্রকাশ করেছে, ভালোবেসেছে। এবং এই টাইমলাইনটি দেখুন, এই যে তাদের ছোট ছোট পদক্ষেপ, ভালোবাসার বহিঃপ্রকাশ, এটি শুধুমাত্র ভালোবাসার বহিঃপ্রকাশ নয়, এটি দখলদার সরকারের বিরুদ্ধে একটি প্রতিবাদ, এটি গণতন্ত্রের দাবিতে একটি পদক্ষেপ এবং মুক্তিযুদ্ধই যে বাংলাদেশের জীবন কাটি সেই লড়াকু অবস্থানের বহিঃপ্রকাশ কিন্তু মানুষই ঘটিয়েছে। আমরা তথ্য হচ্ছে সেটা হচ্ছে কি, বাংলাদেশের অভ্যন্তরে আমরা প্রতিদিনই মায়ানমার এবং বাংলাদেশের সীমান্তে ভারী অস্ত্র আনাগোনা হচ্ছে এবং ভারী অস্ত্র আনাগোনার কারণে মায়ানমার অভ্যন্তরে কি চলছে আমরা সে ব্যাপারে অবগত হই, কিন্তু আমাদের গুন্ডুম, তারপরে আমাদের যে ওখানে আমাদের বান্দরবনের বিভিন্ন এলাকা, তারপরে আমাদের এখানে নাইকংছড়ি বিভিন্ন এলাকা দিয়ে ভারী অস্ত্র আসতেছে এবং একদিকে বাংলাদেশ থেকে
নির্মাণ সামগ্রী, তারপরে আমাদের বিভিন্ন কিছু যাচ্ছে। অন্যদিকে মায়ানমার থেকে যে তারা ভারী অস্ত্র আমাদের থেকে দিচ্ছে আমাদেরকে বাংলাদেশে, এগুলো আমাদের বিভিন্ন আমাদের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হাতে চলে যাচ্ছে এবং রোহিঙ্গা ক্যাম্পে ব্যাপকভাবে অস্ত্র বাড়াবাড়ি বেড়ে গেছে। এটি আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। আরেকটি বিষয় হচ্ছে কি, রোহিঙ্গারা প্রতিদিন আসছে। ইতিমধ্যে 1,20,000 রোহিঙ্গা নতুন করে গত এক বছরে না, আমরা 6 মাসের মধ্যে 1,20,000 রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। ফলে আমরা যেটি বলেছিল ডক্টর ইউনূস বা আমাদের জাতিসংঘ মহাসচিব এসে বলেছিল আগামী তারা মায়ানমারে গিয়ে করবে, কিন্তু দেখা গেছে উল্টো মায়ানমার থেকে একজনও তারা ফেরত পাঠায় না, উল্টো 1,20,000 মানুষ বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশ করেছে। ফলে নতুন করে আবারও রোহিঙ্গা আগমন, সব মিলে এই রোহিঙ্গা ক্যাম্পের অবস্থা বা রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে কোনো আশার দিক দেখতে পাচ্ছি না। পাশাপাশি আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমাদের শান্তি নিরাপত্তা সব দিক দিয়ে হুমকি মুখের সম্মুখীন হচ্ছে। গত কয়েক মাসের মধ্যে বিশেষ করে করিডোর নিয়ে আলোচনা পর থেকে এখানে অস্ত্রের আনাগোনা বেড়ে গেছে এবং ভারী অস্ত্র। আমরা কুচিমিং বা ওখানে যে আমাদের যে ব্যাংক ডাকাতি সব যে বান্দরবনে যে ঘটনা ঘটছে, সেটা হচ্ছে মূলত ভারী অস্ত্রের কারণে হচ্ছে। ওখানে সীমান্ত নিরাপত্তা বলতে বা সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় যে সামরিক আমাদের বাহিনীগুলো, আমাদের বিজিবিগুলো যেভাবে দায়িত্ব পালন করার কথা সেভাবে মনে পালন করছেন না। হলে প্রতিদিন আপনি সংবাদপত্র দেখবেন যে মায়ানমার থেকে ভারী অস্ত্র শস্য সজ্জিত হচ্ছে। এই অস্ত্রগুলো যদি সন্ত্রাসী কাজে যায়, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কাছে যায়, জঙ্গিদের কাছে যায়, কিংবা আমাদের পাহাড়ের বিচ্ছিন্নতাবাদীদের কাছে যায়, তাহলে দেশের শান্তি নিরাপত্তা বিঘ্নিত হবে বলে আমরা মনে করি। এবং রোহিঙ্গারা যে নতুন করে আসছে, সেটি মায়ানমার অভ্যন্তরে যুদ্ধের পরিস্থিতি বেড়ে গেছে। ইতিমধ্যে আরাকান আর্মি থেকে যতটুকু আমরা জানি, কয়েকটা শহর, বিশেষ করে একটা না দুইটা, একসময় মায়ানমার বাহিনী আরাকান 80% নিয়ন্ত্রণ নিয়েছিল। ইতিমধ্যে আমরা জানতে পাচ্ছি যে কয়েকটা শহর যে নাগাসা বাহিনী, যে মায়ানমারের বাহিনী দখলে নিয়েছে। ফলে এখন এরা চাপের মধ্যে রয়েছে। আবার পাশাপাশি আমরা এটুকু দেখছি, আমাদের সীমান্তে বিভিন্ন উপজাতি আরাকান আর্মির হয়ে সেখানে যুদ্ধে জড়িয়ে পড়ছে। আমরা গত কয়েকদিন আগে পত্রিকা দেখেছি, বাংলাদেশের কয়েকজন নাগরিক আরাকান আর্মির হয়ে সেখানে যুদ্ধ গিয়েছেন এবং তারা সেখানে আবার মায়ানমার বাহিনী চাপে পড়ে বাংলাদেশে পালিয়ে এসেছে। দেখা গেছে বিজিবি যাদের গ্রেপ্তার করেছেন তাদের আইডি কার্ড বাংলাদেশের। ফলে দেখা যাচ্ছে এই যুদ্ধে বাংলাদেশ জড়িয়ে পড়ছে আস্তে আস্তে, এবং সীমান্ত নিরাপত্তা আমাদের জোরদার করার দরকার যতটুকু, সেটুকু করা হচ্ছে না। ফলে কি হতে যাচ্ছে আমরা এখনো জানি না। আমাদের শান্তি, সার্বভৌম এবং নিরাপত্তা সব দিক দিয়ে এখন হুমকির সম্মুখীন। জি, ধন্যবাদ কলিমুল্লাহ কলিম। আপনি আমাদের প্রবাস দর্পণ কক্সবাজার প্রতিনিধি। কলিম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, এই যে আপনার এখানে নিয়মিত রোহিঙ্গারা আসতেছেন, আপনারা যারা স্থানীয় যারা আছেন, সাংবাদিক, রাজনীতি, বুদ্ধিজীবী বা ক্লাসের যারা আছেন, আমি কক্সবাজার গিয়েছি, আমি দেখেছি আপনাদের একটা সংগঠন আছে, বিভিন্ন সংগঠন আছে, আপনাদের কি কোনো ভূমিকা নেই এই বিষয়ে? আপনারা কি কথা বলছেন না কক্সবাজার জেলা প্রশাসনের সাথে যে এরা ঢুকতেছে, কেন আপনারা এর বিরুদ্ধে মানে অ্যাকশন নিচ্ছেন না, এটা বন্ধ করার চেষ্টা করছেন না? এই বিষয়ে কি বলবেন? এখন ব্যাপারটা হচ্ছে, এখন আমাদের মানবতার যে বাংলাদেশের একজন শান্তিতে নোবেল পুরস্কার, মায়ানমার একজন শান্তিতে নোবেল পুরস্কার যে রয়েছে, তারা এত বেশি মানবতা দেখাচ্ছে। তারা আমাদের দেশের, আমরা যেটা মানবতা বলতে আমরা যা বুঝা, নিজের নিরাপত্তা নিশ্চিত করে অন্যকে দেয়া। আমার নিরাপত্তা বিঘ্নিত হলে আমার হয়ে আমরা আরেকজনকে আশ্রয় দেবো, সেটাকে কখনো মানবতা বলে না। এখন বাংলাদেশের যে একটা উকি একটা উপজেলার মধ্যে যে প্রায় 15 লক্ষর উপরে রোহিঙ্গা বসবাস করছে, তার উপর আরো আগে যারা রোহিঙ্গা এসেছিল ইউনিসারের মাধ্যমে, পুরাতন রোহিঙ্গা তারাও রয়েছে, এবং তারও আগে আসছে যে তারা কক্সবাজার অভ্যন্তরের ফলে পাহাড়, আমাদের যে পাহাড়গুলো দখল হয়ে যাচ্ছে, বনভূমি দেখা যাচ্ছে, আমাদের রাস্তাঘাটের যে আগে যে চাপ বৃদ্ধি হচ্ছে, প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে, খাদ্যের দাম বেড়ে গেছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে। ফলে আবার অন্যদিকে রোহিঙ্গাদের বাজেট কমে গেছে, স্থানীয় চাকরি পাচ্ছেন। এটা নিয়ে গত কয়েকদিন আগেও সেখানে স্থানীয়রা সেখানে অবরোধ করে রেখেছে। অবরোধ করার পরে তাদের সাথে পুলিশের সংঘর্ষ, এইভাবে প্রতিদিন না বাংলাদেশের নাগরিকের সাথে পুলিশের হচ্ছে, হুস কমিটির সাথে সংঘর্ষ জড়ায় পড়ছে। ফলে আমাদের যারা যারা বাইরে থেকে এসেছে তাদেরকে আমরা পড়ছি, তাদের প্রতি আমাদের যে আগে যে মনোভাব, আমরা খেয়ে না খেয়ে তাদের সাহায্য করেছি, আশ্রয় দিয়েছি, নিজেরা তাদেরকে বিভিন্ন, কিন্তু এখন তাদের প্রতি, আমাদের রোহিঙ্গাদের প্রতি আমাদের একটি মনোভাব আমাদের অন্যরকম হয়ে উঠছে। ফলে স্থানীয়রা রোহিঙ্গাদের বিরুদ্ধে একটা মানসিকভাবে তাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। ফলে ভবিষ্যৎ কি হয় সেটা আমরা জানি না। এবং আমরা যতটুকু জানি
রোহিঙ্গার আগে বাঙালিদের মধ্যে একটা সুসম্পর্ক ছিল, আমরা যে তাদেরকে একটা শরণার্থীর নজরে বিভিন্ন নজরে দেখতাম, সেটি আস্তে আস্তে বন্ধ হচ্ছে। কারণ রোহিঙ্গারা এখানে বিভিন্ন শ্রম বাজারে ঢুকে যাচ্ছে, আমাদের মৎস্যচিকা শ্রম বাজারে ঢুকে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ঢুকে যাচ্ছে, খালি জায়গা দখল করতেছে, পাহাড় থেকে ক্যাম্প থেকে বের হয়ে যাচ্ছে, একটা একটা অরাজকতা পরিস্থিতি এখানে তৈরি হচ্ছে। আমার মনে হয় এরা রোহিঙ্গা ক্যাম্পে আমাদের যতটুকু নিয়ন্ত্রণ থাকা তার ততটুকু নিয়ন্ত্রণ নাই। ফলে কক্সবাজার তারপর বান্দরবন ঘিরে যে একটা যে আমাদের একটা খ্রিস্টান যে রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া, আমরা অতটুকু জানি। আপনার একটা তথ্য দিতে চাই, আমরা যতটুকু জানি রোহিঙ্গা ক্যাম্পে ব্যাপকভাবে সেখানে খ্রিস্টান বানানো হচ্ছে। আমরা যতটুকু জানি ইতিমধ্যে প্রায় 5 থেকে 6 হাজার রোহিঙ্গা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। পরিকল্পিতভাবে এখানে যে একটা জিও পলিটিক্সের মাধ্যমে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার যে চিন্তা ভাবনা চলছে, আমার মনে হয় আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এখানে ভারী খ্রিস্টান কারা বানাচ্ছে, এটা খ্রিস্টান বিভিন্ন ইয়ের মধ্যে আমরা দেখছি আগে থেকে এখানে আমাদের মালুমঘাট সহ বিভিন্ন মিশনারি গ্রুপ গুলা ছিল, বিভিন্ন এনজিওর মাধ্যমে তারা এখানে খ্রিস্টান বানানো হচ্ছে। আমরা যতটুকু জানি যে এর ফলে যে আরাকান আর্মি, রোহিঙ্গা, তারপরে আমাদের যে বান্দরবনে যে বিচ্ছিন্নতাবাদী, ভারতের বিচ্ছিন্ন, সবগুলো মিলে, মায়ানমার বিচ্ছিন্নবাদী সব মিলে এখানে একটা ওএসটিসিকে তৈরি করে, ওএসটিসির পরিস্থিতি তৈরি করে এখানকার খ্রিস্টান রাষ্ট্র বানানোর যে ষড়যন্ত্র, সেইখানে বাংলা নিজে থেকে গিয়ে বলছে আমরা করিডোর দেব। আমরা মায়ানমারের অভ্যন্তরে সমস্ত তাদের যে রোহিঙ্গারা তাদেরকে আমরা নিয়ে আসছি, আমাদের অভ্যন্তরে তাদের সাহায্য দিচ্ছি, আমরা সবকিছু সহযোগিতা, কিন্তু মায়ানমারের ভিতরে গিয়ে আমাকে কেন সাহায্য করতে হবে, আমাকে কেন করিডোর, এটা স্থানীয় জনগণের কাছে এখনো বোধগম্য নয়। এবং স্থানীয় জনগণ সরকারের এই যে সিদ্ধান্ত করা প্রতিবাদ জানিয়েছেন এবং ইতিমধ্যে জাতিসংঘ বলেছেন মায়ানমারের করিডোর নিয়ে তারা বাংলাদেশের সাথে আলোচনা করে। তাহলে বাংলাদেশ কেন নিজ থেকে মায়ানমারকে করিডোর দিতে চাচ্ছে এবং আমেরিকার সৈন্যরা কেন কক্সবাজারে আসছে, এবং এরা কখনো এভাবে কক্সবাজার আসে নাই। আমাদের ফায়ার সার্ভিসকে যে সাহায্য সহযোগিতা বা ট্রেনিং এর নামে আমেরিকান সোলজাররা কক্সবাজারে অবস্থান করছে এবং কক্সবাজারে ইতিমধ্যে স্টার্লিং এর সংযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশে কোথাও সংযোগ না দিলেও স্টার্লিং এর সংযোগ দেওয়া হচ্ছে। আবার পাশাপাশি একটা বলছে যে রোহিঙ্গাদের বাংলাদেশে বাংলাদেশের গিয়ে দিয়ে আইডি দিয়ে তাদেরকে মোবাইলের যে অনুমোদন দেওয়া হচ্ছে, তারা বাংলাদেশে মোবাইল ব্যবহার করতে পারবে এবং বাংলাদেশের সিম ব্যবহার করবে। তাহলে সব মিলে এখানে কি হচ্ছে আমরা নিজেরাও বুঝছি না। এটা নিয়ে আমরা খুবই শঙ্কিত, আমরা আতঙ্কিত। রোহিঙ্গাদের নিয়ে আসলে কি হচ্ছে, তাদেরকে ব্যবহার করে, তাদেরকে রেডি করে আমরা মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধ জড়াচ্ছি কিনা, বা আমাদের অভ্যন্তরে যদি করিডোর দেওয়া হয় চীন এবং সহ অন্যান্য মায়ানমার বাংলাদেশ অভ্যন্তরে তারা আক্রমণ করে কিনা। কারণ আমাদের দরকার কি এখানে, আমার মনে হয় এটা মার্কিনীরা এখানে করিডোরটা চাচ্ছে, অন্য কোনো রাষ্ট্র। আমেরিকা যদি বাংলাদেশের ভিতর দিয়ে মায়ানমারের করিডোরে যেতে চায় তাহলে আমরা নিশ্চিত একটি যুদ্ধে জড়িয়ে পড়বো। কারণ চিরশত্রু হচ্ছে চীন এবং আমেরিকা, তারা একে অপরকে, কারণ বাংলা যদি তাদের উপস্থিতি বাড়ে, বাংলা যদি করিডোর দেয়, আমরা নিশ্চিতভাবে বলতে পারি চীন এই মায়ানমারকে উস্কে দিয়ে বাংলাদেশ নিশ্চিতভাবে একটি যুদ্ধ জড়িয়ে পড়বে। ফলে আমাদের অভ্যন্তর নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা, সার্বভৌমত্ব বিঘ্নত হবে। আমরা নিজ থেকে গা বাড়িয়ে আমরা আরেকটি যুদ্ধে জড়াচ্ছি।